সেই লাশের ডান হাতটার দিকে গেল। শক্ত করে চেপে ধরা মুঠিটার ফাঁক দিয়ে লাল রঙের পুরনো একটা সুতা সামান্য বেরিয়ে আছে। জব্বার ভাই, নতুন কবর কি রেডি করা আছে? হ, রেডি কইটা রাখছি উত্তরের কোনায় বড় শিমুল গাছটার নিচে। কিন্তু করিম, মাটি খুঁড়তে আজকে আমার জান বাইর হইয়া গেছে। মাটি তো না, মনে হইতাছে পাথর। কোদাল চালে এখনো শান্তি পাই নাই। শীতের রাইতে মাটি শক্ত থাকাটাই তো স্বাভাবিক। চলেন, আর দেরিকরণটা ঠিক হইব না। তারা তিনজন মিলে লাশটি নিয়ে শিমুল গাছটার দিকে এগোতে লাগলো। চারপাশের কবরের নাম ফলকগুলো কুয়াশায় আবছা ভূতের মতো দাঁড়িয়ে আছে। শিমুল গাছের নিচে পৌঁছাতে একটা দমকা হিমেল বাতাস বয়ে গেল। জব্বার আলীর হাতের হ্যারিকেনটা দপ করে নিভে গেল। ভাইজান, বাতি নিমলো কেমনে? বাতাস তো তেমন একটা নাই। আহ, চিল্লাইস না জব্বার ভাই, আপনার কাছে দেয়াসটাই আছে নাকি? হ্যারিকেনটা জ্বালান তো। আছে, জ্বালাইতাছি। জব্বার আলী হ্যারিকেন জ্বালানোর চেষ্টা করছেন। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ কানে এসে লাগলো তাদের, যেন কেউ শক্ত কিছু দিয়ে কাঠে বা মাটিতে আঘাত করছে। ভাইজান, শব্দটা কই থেকে আসতেছে? চুপ, আমি কিছু শুনতাছি না, তুইও শুনতাছস না। চুপ কইরা থাক। করিম, শব্দটা তো লাশটার দিক থেকে আসতেছে মনে হয়। হ্যারিকেনের আলো লাশের ওপর পড়তেই তিনজনই ভয়ে জমে গেল। তারা স্পষ্ট দেখল লাশের সেই শক্ত হয়ে থাকা ডান হাতের মুঠোটা খাটিয়ার বাঁশের সাথে আটকে আছে, আর সেই হাতটাই যেন মৃদু কাঁপছে। কাঁপুনির চোটে বাঁশের সাথে লেগে ঠকঠক শব্দ হচ্ছে। ভাইজান, আমি আর 1 মিনিটও থাকবো না এখানে। এই লাশ জ্যান্ত। আহ, পাগল হইছস? 3 দিন আগের মরা মানুষ জ্যান্ত হয় কেমনে? এইটা পেশি টান। লাশ শক্ত হইয়া গেলে এমন অনেক সময় হয়। ধর, খাটিয়াটা জলদি নামা। করিমের কথায় সাহস না পেলেও রতন কোনো মতে লাশ ধরাধরি করে কবরে নামালো। কিন্তু লাশ কবরে রাখার সময় ঘটল আরেক অদ্ভুত ঘটনা। রতনের হাত ফসকে একটু জোরে লাশের ডান হাতটা মাটির সাথে বাড়ি খেল, আর সাথে সাথেই রতন দেখল লাশের সেই শক্ত মুঠিটা হঠাৎ করে একটু ফাঁকা হয়ে গেল। রতন স্পষ্ট দেখল ভেতরে একটা মরিচা ধরা পুরনো পিতলের চাবি। ভাইজান, মুঠিটা খুলছে, মুঠির ভিতরে একটা চাবি। কোন দিকে তাকাইবি না রতন, যা হওয়ার হইছে। তাড়াতাড়ি বাঁশ বিছা আর মাটি চাপা দে। করিমের তাড়াহুড়োয় তারা দ্রুত বাঁশ বিছিয়ে মাটি চাপা দিতে শুরু করলো। এই কনকনে শীতের মধ্যেও তারা তিনজনই ঘামছে। দোয়া দুরুদ পরে কোনো মতে কবরের কাজ শেষ করলো তারা। চলেন জব্বার ভাই, আইজকার মতো কাম শেষ। রতন, চল বাড়ির দিকে যাই। আচ্ছা, সাবধানে যাইও তোমরা, রাইত অনেক হইছে। গোরস্থানের গেট দিয়ে বের হয়ে করিম আর রতন ভ্যানের কাছে এলো। রতনের বুকটা তখনও ধুকপুক করছে। কিরে রতন, বিড়ি খাবি? নে ধরা। হ ভাইজান, দেন। ডরে আমার গলা শুকায়া কাঠ হয়ে গেছে। দেশলাইটা আমার পকেটে আসিল মনে হয়। রতন দেশলাই বের করার জন্য নিজের প্যান্টের পকেটে হাত ঢোকালো, কিন্তু পকেটে হাত দিতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল ভয়ে। কিরে, কি হইল? এমন ভূতের মতো খাড়ায় আসুস কেন? হ্যাঁ বাবা, ভাইজান। কি বাইর করছস পকেট থেকে? রতনের হাতের তালুতে কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মরিচা ধরা পুরনো পিতলের চাবি, যার সাথে একটা লাল সুতা বাঁধা। এটা হুবহু সেই চাবি যা একটু আগে কবরে নামানো সেই অজ্ঞাত লাশের মুঠির ভেতরে ছিল। ভাইজান, এইটা আমার পকেটে আইলো কেমনে? আমি তো ওই লাশ ছুঁই নাই। ওই মরা মানুষটা আমার পকেটে এই চাবি কেমনে দিল ভাইজান? কুয়াশা ঢাকা এই রাতে রতনের হাতের তালুতে
লাশের মুঠির সেই চাবি দেখে করিম শেখও যেন ভয়ে পাথর হয়ে গেল। তার দীর্ঘ 15 বছরের লাশ দাফনের অভিজ্ঞতায় এমন হাড়হিম করা ঘটনা এই প্রথম। চাবিটা দে আমার কাছে, দে কইতাছি। ভাইজান, আমি ধরুম না, এইটা জাদু করা চাবি। মরা মানুষের চাবি আমার পকেটে আইলো কেমনে? আমার কি মাইরা ফালাইবো? চুপ কর, চিল্লাইস না। গোরস্থানের সামনে চিল্লাইতে নাই। চাবিটা তুই ভ্যানের উপরে রাখ। আইসকা তুই আর তোর বাড়িতে যাইবি না, আইসকা তুই আমার বাড়িতে চল। রতন প্রায় চোখ বন্ধ করে চাবিটা ভ্যানের সিটের উপর ফেলে দিল। করিম দ্রুত ভ্যান চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে দুজনেই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকল, কিন্তু কারোর চোখে ঘুম নেই। চাবিটা করিম একটা পুরনো খবরের কাগজের ওপর টেবিলের মাঝখানে রেখেছে। লাল সুতায় বাঁধা পিতলের চাবিটা যেন তাদের দিকেই তাকিয়ে আছে। ভাইজান, চাবিটা ওইখানে রাইখা দিছেন কেন?